আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাও আবার শান্তিতে নোবেল বিজয়ী, গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে ছেড়ে দে মা কাঁদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে, সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান। তিনি আর এই বোঝা বইতে পারছেন না, কারণ যারা বলতো স্যার 5 বছর থাকেন, 10 বছর থাকেন, তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না, তাদের কথাই শুনি না। এবং ডক্টর ইউনূস বুঝে গেছেন যে তিনি 000 সারা বিশ্বব্যাপী প্রচার করলেও তিনি বাংলাদেশে তো সেটা পারেনি, বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন। তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল, এবং তার জন্য সেফ এক্সিট হলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং স্মরণাতীতকালের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করা। দেখেন, এতগুলো বিশেষণ দিলাম, সবচেয়ে ভালো নির্বাচন যে নির্বাচনের ফলাফল আগের থেকে ঠিক করা আছে। বিএনপিকে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস একটা সেফ এক্সিট চাচ্ছে। বিএনপি যদি সরকার গঠন করে, ডক্টর ইউনূস শারীরিক এবং মানসিকভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে। সেই অফারটাও এখন আর ভ্যালিড নেই, কারণ বিএনপির নেতারা এইটা রাজি না। তারা বলেছে যে ডক্টর ইউনূস কেন রাষ্ট্রপতি হবে বিএনপির সরকারে, কারণ বিএনপিতে কি যোগ্য লোকের অভাব, এবং ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে পুরো বিএনপির সরকারটারও ডুবায় ফেলবে, কারণ প্রশাসক হিসেবে দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই এবং এই গত 13 মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় এখন বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যদি পালিয়ে যাওয়া যায়, এবং বিএনপি এই ঝুঁকিটা নিচ্ছে। এখন একটা নির্বাচনের প্ল্যান করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নেওয়া হবে না। আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি, তার 2-3টা ফ্র্যাকশন আছে, ছোট ছোট পার্টি আছে, জামাত, এনসিপি আছে। এখন জামাত কি নির্বাচনে আসবে কিনা এটা হলো বিষয়, কারণ জামাত তাদের বৈঠকে ডিসিশন নিছে যে 2টা শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে আসবে না। সেই 2টো শর্ত কি কি? একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে, না হলে তারা ইলেকশনে যাবে না। কিন্তু পরে জামাত দেখছে যে তারা যদি নির্বাচনে না যায়, তাদের হিসাব ছিল জামাত এনসিপি নির্বাচনে না গেলে বিএনপি কার সাথে নির্বাচন করবে, ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। আওয়ামী লীগ তো আগে থেকেই নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি না থাকলেও তারা জাতীয় পার্টির 2 ফ্র্যাকশনকে নিয়ে আসবে, এবং সেক্ষেত্রে জাতীয় পার্টির 1 ফ্র্যাকশনকে প্রধান বিরোধী দল করবে। সেক্ষেত্রে জামাত কি হলো, আম ছালা সবই যাবে, কারণ পিআর পদ্ধতিতে তারা হয়তো 20 থেকে 25টা সিট পাইতো, আর এখন হইলে তারা 7 থেকে 10 ভাগ পাবে। সুতরাং জামাত দেখছে যে সব হারাচ্ছে, জামাত এখন সুর বদলায় ফেলতেছে। দেখবেন যে জামাত এখন বলতেছে জনগণ না চাইলে আমরা পিআর পদ্ধতিতে যাব না। তো জামাত নির্বাচনে আসতেছে, এটা নিশ্চিত থাকেন। এরপরে এনসিপির বাড়াবাড়ি তো মানে অসহ্য পর্যায়ে চলে গিয়েছিল। টোকাই, মানে ভাত খাওয়ার জায়গা ছিল না, টাকা ছিল না। এখন তাদের শুনি কেউ দুবাই 100 কোটি টাকার প্রপার্টি করছে, কেউ শুনি যে বিটকয়েনে কোটি কোটি টাকার বিটকয়েন কিনছে। তো এইসব টোকাইরা এনসিপি করে ধরাকে সরা জ্ঞান কথা শুরু করলো, এবং তারা আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিকেও রাজনীতির থেকে ভ্যানিশ করে দেবে। সেই 1 2 3 4 বলে তারেক ভাইয়ার নামে কি সব স্লোগান, অনেক মানে যাতা অবস্থা আর কি। সেই এনসিপি এখন বাস্তবতা বুঝছে যে তারা ইউনূসের প্রশাসন, সেনাবাহিনী, এই সব কিছুর প্রভাবে সারা দেশ ঘুরে কোনো আলোড়ন তুলতে পারেনি। তো এই জায়গায় এনসিপি এখন যেটা রিয়েলাইজ করছে যে তারা ওই বিএনপির কাছে ভিক্ষা চাইতেছে আর কি। 5-6টা চাইবে, 2-3টা যা পায় এটাই তাদের জন্য লাভ। তারা এখন আর ওই স্বপ্ন দেখে না যে কিংস পার্টি হিসেবে তারা সরকার গঠন করবে, নাহিদ মিয়া প্রধানমন্ত্রী হবে, এইসব আজোরা স্বপ্ন আর তারা দেখে না। এখন এনসিপি 2 দিন আগেও বলছে তারা নির্বাচনে যাবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না, তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, ডিজিএফ এর অফিস গুড়িয়ে দেবে। এই এনসিপির হাসনাত, সার্জিস, তাদের ফেসবুক স্ট্যাটাস, বক্তৃতা, এগুলো চালায় আমরা টিকতে পারতাম না। কিন্তু এখন হঠাৎ দেখেন যে জোকের মুখে লবণ পড়লে যা হয়, এনসিপি একদম পোতায় গেছে, এবং এনসিপি কে কেউ গোনায় ধরে না। বাংলার ভোটাররা তো ধরে না, বিএনপিও তাদের গোনে না। বিএনপি হয়তো 1-2টা সিট তাদের দিতে পারে, যে ছোট মানুষের পার্টি। তো এই অবস্থা হলো রাজনীতিতে এখন নির্বাচনের হচ্ছে। এখন আওয়ামী লীগ কিন্তু বলে দিয়েছে ডক্টর ইউনূসের অধীনে তারা নির্বাচন করবে না।
তো আওয়ামী লীগের এই স্ট্যান্ডটা এটা ফার্ম স্ট্যান্ড এবং এটা তাদের দলীয় অবস্থান। সো এই জায়গা থেকে এখন যদি আওয়ামী লীগ বাদ দিয়ে কেউ নির্বাচন করে, আওয়ামী লীগ কি করবে এটা কিন্তু আওয়ামী লীগ এখনো বলেনি। সুতরাং আওয়ামী লীগ ভীতি, আওয়ামী লীগ জুজু, এটা কিন্তু সবার মধ্যে কাজ করতেছে। এই বিএনপি বলেন, ইউনূস বলেন, জামাত বলেন, এনসিপি তো ওদের তো এখনো মানে ওদের তো এখনো দাঁতই ওঠে নাই। এর মধ্যেও পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে। আমেরিকার প্রতিনিধিরা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে, ভারতের একটা স্টেক আছে, চায়না রাশিয়ার একটা স্টেক আছে। এগুলো নিয়ে কথায় কি চলবে সেটা আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। কেউ কেউ বলছেন ফেব্রুয়ারি নয়, হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। ইউনূস হয়তো 1 মাসের মধ্যে চলে যাবে এবং নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সো এই আলোচনাগুলো আছে যে বিপ্লবী সরকার গঠনের একটা পরিকল্পনা চলছে। আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এটা হঠাৎ করে আপনি কি বললেন, কারণ হচ্ছে যে আমরা দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা চলছে, এইদিকে আবার গণভোটের কথা চলছে, ওইদিকে আবার শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। এত কিছুর ভেতরে হঠাৎ করে বিপ্লবী সরকারের কথা কেন আমি বলছি, এটাই আপনারা হয়তো চিন্তা করছেন। তো চলুন কি জন্য আমি বলছি বিপ্লবী সরকারের কথাটা সেটা আপনাদের একটু বলি। আপনার প্রতিটা ডট মিলিয়ে দেখেন যে আমার কথাগুলোর সাথে মিলে কিনা। এটা আমার একটা অ্যাজাম্পশন যে এইরকমই হওয়ার একটা পায়তারা চলছে। কারণ আপনারা সকলেই জানেন এখন যে আগামী মাসের 13 তারিখ মানে নভেম্বরের 13 তারিখে আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে একটা হত্যা মামলার ফাঁসির রায় দিবেন, একটা রায় দিবেন। এর হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আপনারা যদি একটু খেয়াল করেন, দুদিন আগে জামাতের আমির বলেছে যে আওয়ামী লীগ নভেম্বর মাসে হয়তো 10-15 দিনের হরতাল ডাকতে পারে। আওয়ামী লীগ হরতাল ডাকবে উনি কিভাবে জানবেন? উনি কি আওয়ামী লীগের সাথে আতত করতেছেন, নাকি উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি, কোনটা? উনি আগ বাড়িয়ে যে হঠাৎ করে এটা বললেন যে আওয়ামী লীগ হরতাল ডাকবে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ডট। এরপরে দেখেন আজকে এখন পর্যন্ত গতকাল সারা দিন সারা রাত 3-4টা জিনিস খুব ঘুরছে ফেসবুকে, টুইটারে, সব জায়গায়। সেটা হচ্ছে যে ডারভিন নাসির, সে বলেছে যে বিএনপি কাবিননামায় সই করেছে, এখন বিয়ে কেমনে না করে। এরপরে আবার জামাতের আমির বলেছে যে না, নভেম্বরে ইলেকশন হইতে হবে, গণভোট হইতে হবে, এছাড়া অন্য কিছু মানি না। এরপরে আপনার ডাক্তার ইউনূস কাকা বলেছেন যে ইলেকশনের দিকে যাচ্ছি আমরা, যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে। কে আক্রমণ করবে আপনাকে? ঠিক আছে না? এরপরে আপনার আমাদের বিএনপি নেতা বুড়া মিয়া, যিনি আছেন আর কি এখন বর্তমানে মহাসচিবের পরে, উনি কি বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকা, উনি বলেছেন যে আমাদের যেই কাগজ দেখিয়ে সাইন নেওয়া হয়েছিল সেই কাগজ মাঝখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই ধরনের কাগজ তো ছিল না এবং এটা তো মেনে নেওয়া যায় না, এটা আমাদেরকে বলা হয়নি। এখন ঘটনা হচ্ছে যে কাকা, আপনি তো সেদিন সাইন করে সেলুট দিয়েছেন, নেতা মেনেছেন কারে? ডাক্তার মোহাম্মদ ইউনূস রে। আবার আমেরিকাতে যাই বলছেন কি জিয়ার ছবি দেখা যাচ্ছে ডাক্তার ইউনূসের ভেতরে, বা জিয়ার ভেতরে ডাক্তার ইউনূসের ছবি দেখা গিয়েছিল তৎকালীন সময়। আপনি এই ধরনের একটা বুঝাইতে চাইছেন। এবং বাকি ইসলামিক দলগুলোর মধ্যে সবাই একটু নিশ্চয়। আবার এই দিকে এই যে এনসিপি, শাপলা না কলি, কলি না শাপলা, লাল না কালা, কালা না সাদা, কুঙ্গু, এটা নিয়ে চলতেছে গ্যাঞ্জাম। আবার আপনার একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি বলতেছিল যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তারা সেটা মানবে না। ওই যে তাদের যে জুলাই চুদলিংপং সার্টিফিকেট, ওইটা রাষ্ট্রপতি স্বাক্ষর করলে মানবেন না। ওইটা কে স্বাক্ষর করতে হবে? ওইটা স্বাক্ষর করতে হবে ডাক্তার মোহাম্মদ ইউনূস কাকা, নোবেল লরিয়েট। তো উনি যদি স্বাক্ষর করেন, ওনার এটাই হইতে হবে। আবার এদিকে আপনার ঐক্যমত কমিশনের যে গাঞ্জাখোর, সে বলছে 270 দিনের ভেতরে, পরবর্তী নির্বাচনের পরে সংসদে 270 দিনের ভিতরে যদি এটা যদি রেডি করে না হয়, তাহলে অটোমেটিক্যালি এটা বিবাহ হইয়া যাবে বা তালাক হইয়া যাবে। আপনার যে যেটা ধরেন, যে ওই তালাকের একটা আছে না যে 3 মাসের ভিতরে আপনি
এই তালাকনামা পাঠাইলেন, ছেলে পাঠাক আর মেয়ে পাঠাক, যদি আপনার 3 মাসের ভিতর না নেন তাহলে অটোমেটিক তালাক, ওই রকম আর কি। এখন কথা হচ্ছে যে বিএনপি যিনি বলি, বিএনপি বা ওই যে সাকি মার্কা দল বাকিদের বলি যে তোমরা বিয়ে করতে গেছো তখন তোমরা জানো যে মেয়ে পতিতা, এরপরও তোমরা বিয়ে করছো তখন তো ভালোবাসায় টইটুম্বুর, বিয়ে করার পরে এখন 15 দিন পরে বলে যে না তুমি তো পতিতা, তোমার আমি বিয়ে করতাম না, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে এখন তালাক হবে, তুমি চরিত্রহীন, এই সেই। তো তুমি তো আগেই জানছো যে সে পতিতা ছিল, বিয়ে করছো, সেটা এখন আবার চরিত্রহীন আর চরিত্রবান খুঁজা লাভ কোথায়? এগুলো হচ্ছে সবগুলো ডট, এগুলো একটু মিলান আপনারা। তাহলে এখন দেখেন যে আমি বললাম যে বিপ্লবী সরকার কেন। দেখেন, যদি ডাক্তার ইউনূসের সাইনই বৈধ, যে ডাক্তার ইউনূসই সাইন করতে হবে সেটাই বৈধ ধরে, তার মানে হচ্ছে রাষ্ট্রপতি নেই। রাষ্ট্রপতি যদি না থাকে সেনাপ্রধানও নেই। সেনাপ্রধান যদি না থাকে তাইলে কি সর্বেসর্বা কে? ডাক্তার মোহাম্মদ ইউনূস। এখন এনসিপি চাচ্ছে ডাক্তার মোহাম্মদ, এনসিপি মানে কি ডাক্তার ইউনূস নিজেই চাচ্ছে, ভাই ও ইলেকশন দিতে আসে নাই, ও চাইতেছে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। এবং আপনার মাহফুজ আলমের সেই কথাটা একটু চিন্তা করেন, যে বলছিল যে একটা সংঘর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, যদি এখানে ইসলামী মৌলবাদীরা জড়িত হয় তাহলে আরো সংঘর্ষ ব্যাপক হবে। তাহলে আপনারা দেখেন ইসলামী জঙ্গিবাদ, ওই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা, বড় বড় জঙ্গিরা এখন আসতেছে, মুম্বাই অ্যাটাকের সেই জঙ্গিরাও এখন বাংলাদেশে ঘুরছে বীর দর্পে। কারণ এরা যেটা চাচ্ছে, এরা চাচ্ছে যে ডাক্তার ইউনূসকে আগামী 1 তারিখে, ঠিক আপনার নভেম্বর 1 তারিখ থেকে 15 তারিখের ভিতরে বিভিন্ন সিনারিও আরো দেখতে পারবেন। যদি আমার অ্যাজাম্পশন গুলো ঠিক হয়, তারা একদম 100% শিওর থাকেন যে এটা বিপ্লবী সরকার গঠন করবেন। তারা করবে কি? তারা ডাক্তার ইউনূসকে বিপ্লবী সরকারের প্রধান করে আপনার চুপপুরে সরাবে, সাথে সরাবে আমাদের মহামান্য সেনা প্রধানকে সরাইয়া এই পুরো সেনাবাহিনীটাকে ইসলামিক সেনাবাহিনীর আদলে একটা কাঠামো দিবে। ইসলামিক সেনাবাহিনীটা বলতে আপনার সাদ্দাম হোসেনের বার্থ পার্টির মতো করতে পারে, যদিও ইরানের রেভুলেশনারি গার্ডের মতো না। এইখানে একটা ভজগট করে ওই কামরুল ইসলাম রে এটার প্রধান বানাবে, মানে ইসলামিক সেনা, টোটাল ইসলামিক সেনা। এর ভিতরে তো পুলিশ তো শেষ, বিডিআর যা আছে এগুলো থাকার না থাকার সমান, ডিজিএফআই এর অবস্থা তো খারাপ, বাকি সবাই সেনাবাহিনীর যেটা আছে এটা তো 1 থাপ্পড়ে উঠে 1 থাপ্পড়ে বসে, ঘুরে ঘুরে পোলা পানি পিটায়, হেদের মাইরে এরা উঠে আর বসে। সুতরাং এগুলো সব শেষ করে দিয়ে ওনারা ইসলামিক সরকার গঠন করবে। এখন কথা হচ্ছে যে ওই যে শেখ হাসিনার ভিতরে হত্যা মামলার রায়, সেটা 13 তারিখে তো দিবে, এটা শিওর থাকেন আপনারা। এখন এই রায় দেওয়ার আগে বা পরে, 2-4 দিন আগে বা পরে ওনারা এই বিপ্লবী সরকারের ঘোষণা দেবেন। আর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের একটা মূলা যেটা ঝুলতেছে এখন কোর্টে, এটা আর হবে না। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, কি আপনি একটু চিন্তা করেন, ওইদিকে একটু চিন্তা করেন, উনি কি বললো যে বৈধ ইলেকশন না হইলে আওয়ামী লীগ ইলেকশনে তো যাবেই না, আওয়ামী লীগের লোকজনও ভোট দিবেন না এবং উনিও দেশে ফিরবেন না যতক্ষণ পর্যন্ত বৈধ নির্বাচন আমাদের বৈধ সরকার না হয়। তার মানে এই সরকার তো বৈধ না, এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনটাও বৈধ না। একটু বুঝার চেষ্টা করেন, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আসলে ইলেকশনও হচ্ছে না, ইলেকশন হবে না। এবং এখন পুরো ডিপ স্টেট আর যাই বলেন, এই যে ছাত্রী উপদেষ্টা, এদের সবার মাথা খারাপ যে শেখ হাসিনাও হঠাৎ করে নভেম্বর মাস শুরু হওয়ার 2 দিন আগে কেন উনি এতগুলো বিদেশি পত্রিকায় একসাথে ইন্টারভিউ দিলেন। এখন ওনার তো এটা, এখন আমার ওনার বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের ছাত্রী সাংবাদিক যে এপিতে চাকরি করতো, ছাত্রী সাংবাদিক কিন্তু বহিষ্কার করছে ফ্রান্সে, এপি ফ্রান্সের, ওরা বহিষ্কার করছে অনেক আগে। এই ডাস্টবিন শফিক সে কি বললো, কেউ প্রচার করলে তার বিচার না হবে। তো তুমি কি ভাই বিদেশি পত্রিকাগুলোরও বিচার করো, ওদেরও আয়না সবাই জেলে ঘুরে। এখন এই টোটাল সিচুয়েশন বাংলাদেশে এখন এই মুহূর্তে টোটাল সিচুয়েশনটা হচ্ছে যে একটা বিপ্লবী সরকার গঠনের দিকে ওরা যাচ্ছে, এবং যেটার নমুনা আপনারা এই যে দেখা শুরু করছেন, আগামীকাল শুক্রবার দেখবেন এবং 1 তারিখ থেকে পূর্ণাঙ্গ দমে দেখতে থাকবেন। কারণ হচ্ছে যে ওই যে 5ই আগস্ট, জুলাই আগস্টের পরে বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওদের এখন কাজে লাগাবে। এনসিপিরাতে প্রচুর পরিমাণের অস্ত্র আছে, তারা বিপ্লব করবে। কারণ হচ্ছে তারা দেখছে তো, তারা বারবার বলতেছে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছিলাম, আমরা সশস্ত্র বিপ্লব। এখনো তাদের পোলাপানি কইতেছে আমরা পুলিশ মেরে লটকায় রাখছিলাম, কি হয়েছে, কালকেও তোদের আবার লটকাব। এসব কথা কিন্তু বলছে, এগুলো আপনারা দেখছেন এবং শুনছেন। সুতরাং দেখতে থাকুন,
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেবলমাত্র সংকট বলে ভুল হবে, যখন 3 দিক থেকে সংকট আসে এবং এসে সেই সংকটগুলো একটা বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুতে এসে যখন একটা ঘূর্ণিপাত তৈরি হয়, তখন মানুষ যে বিপদের মধ্যে পড়ে, ঠিক ওইরকম একটি জাতীয় সংকট আমাদের এই দেশে দেখা দিয়েছে। রাজনৈতিক সংকট এখন ত্রিমাত্রিক হয়ে গেছে। সেই ত্রিমাত্রিক সংকটটিকে আপনি আবার 9 ভাগে বিভক্ত করতে পারেন। এত জটিল আবর্তে যাব না, শুধুমাত্র এক এক করে বলি। আওয়ামী লীগের অবর্তমানে রাজনৈতিক অঙ্গন থেকে অন্তত 50 ভাগ লোক নিজেদেরকে গুটিয়ে রেখেছেন। ফলে রাজনীতির অঙ্গনে একটা বিরাট শূন্যতা। আর সেই শূন্যতার মধ্যে ওই যে 50 ভাগ লোক নিজেদেরকে গুটিয়ে রেখেছেন, সেই জায়গা দখল করার জন্য বাকি যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে যে হুড়োহুড়ি, মারামারি, অন্তর্ঘাত, এতে করে অতীতের যে সমস্যাগুলো যেগুলো এখনো চলমান, তার সঙ্গে আবার এই নতুন মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্তর্ঘাত শুরু হয়েছে। স্পষ্ট করে বললে জামাত, বিএনপি, এনসিপি থেকে শুরু করে আরো ছোট ছোট যে দলগুলো আছে সবার মধ্যে অন্তর্ঘাত। এটা গেল রাজনৈতিক সংকট এক। 2 নম্বর হলো রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা, পুলিশিং ব্যবস্থা, আইনশৃঙ্খলা ব্যবস্থা সব তছনছ হয়ে গেছে। কোনো একটা জায়গা থেকে আপনি আশ্রয় নেবেন, কেউ এসে আপনার বিপদে অভয় দিবে, রাষ্ট্রের এরকম কোনো সংগঠন নেই। বরং রাষ্ট্রের বড় বড় কর্তারা তারা নিজেরা বিপদগ্রস্ত হয়ে যেভাবে অঝরে কাঁদছেন, শত শত হাজার হাজার প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা, শত শত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানা মামলা, কোর্ট কাছারিতে মামলা, শত শত মিলিটারি কর্মকর্তা, ক্যান্টনমেন্টের মধ্যে যে কি হচ্ছে, কয়জনকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে, কয়জনকে জামাতের ট্যাগ দেওয়া হয়েছে, কয়জনকে যাকে বলা হয় বিএনপি ট্যাগ দেওয়া হয়েছে আমরা জানি না। এবং এইরকম ক্যান্টনমেন্টের মতো সেন্সিটিভ জায়গাতে যখন এরকম ট্যাগিংয়ের রাজনীতি হয়, তখন সেটা যে কত ভয়ঙ্কর আকার ধারণ করে অতীতে আমরা সেটা দেখেছি। ফলে আমাদের সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে হয়েছে অতীতকালে। এটি গেল দ্বিতীয়। আর তৃতীয়, আপনি জানেন যে যার টাকা থাকে না তার ইমান থাকে না। অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ, অনেক মালিক বড় বড় ফ্যাক্টরি বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে, ব্যাংক খুঁজছে তাকে ধরার জন্য, পাওনাদার খুঁজছে, ওয়ার্কাররা খুঁজছে, ফ্যাক্টরি রেখে পালিয়ে চলে গেছেন। অনেক শ্রমিক, হাজার হাজার লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পেশা পরিবর্তন করে টিকে থাকার চেষ্টা চালাচ্ছে। আর এতে করে মানে কি যে একটা সামাজিক অবস্থা তৈরি হয়েছে, নীতি নৈতিকতা, মানদণ্ড, আইন শৃঙ্খলা, চুরি ডাকাতি, রাহাজানি থেকে শুরু করে সব জায়গাতে যে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ঢাকার কতগুলো অপরাধ প্রবণ এলাকা, যেমন ধরুন মোহাম্মদপুর, তারপরে ধরুন টঙ্গী, উত্তরার যে 12 নম্বর 13 নম্বর সেক্টর পার হয়ে টঙ্গীর যে এলাকাটা, টঙ্গী তুরাগ নদীর তীরে আশুলিয়ার ওই অঞ্চলটিতে, নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, এখানে যে মানে মানুষের জীবন যে কিভাবে চলছে একমাত্র ভুক্তভোগী ছাড়া বলতে পারবে না। দেখলাম একটা ছিনতাইয়ের দৃশ্য, আমি জীবনে এরকম ছিনতাই করতে দেখিনি। উবারে করে একজন যাত্রী যাচ্ছে, তো তাকে টার্গেট করে ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে আছে 4 থেকে 5 জন। ধরুন একটা হুন্ডা 30 বা 40 কিলোমিটার বেগে চলছে, তো ছিনতাইকারীরা উৎপেতে আছে এবং একজন সেই পিছনের যাত্রীকে ফ্লাইং কিক, চলন্ত হুন্ডার উপর থেকে ফ্লাইং কিক মেরে তাকে ফেলে দিল। হুন্ডাওয়ালা হয়তো 20 গজ দূরে, 50 গজ দূরে গিয়ে সে হুন্ডা থেকে পড়ে গেল বা হুন্ডা চালিয়ে নিয়ে গেল, ওটা বোঝা গেল না অন্ধকার রাতিতে। কিন্তু যে পড়ে গেল, মুহূর্তের মধ্যে সে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করলো, আর অমনি 4-5 জন ছিনতাইকারী গিয়ে তাকে ধরলো। এই দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না। চোর হিসেবে কুমিল্লাতে একজন ধরা পড়েছে, বলা হলো চোর।
সেই চোরকে বেদমভাবে প্রহার করা হলো এবং দুটো বিদেশি কুকুর দিয়ে তাকে কামড়ানো হলো। সেই চোরের যে আরতি, সে কি চোর না ভালো না অসহায়, কেন আসছিল সেটা বড় কথা নয়, মানুষের যে নির্মমতা, সেই নির্মমতা কোথায় গিয়ে পৌঁছে গেছে। এটি হলো আমাদের এই সমাজের ত্রিমাত্রিক সমস্যা। আর এই ত্রিমাত্রিক সমস্যায় আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি, আস্থা হারিয়ে ফেলেছি, আমাদের মধ্যে হতাশা দানা বেঁধেছে ভয়ঙ্কর রূপে, এবং আমরা নিজের অজান্তে ভয় পাচ্ছি, অন্যকে ভয় দেখাচ্ছি, আর কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ শুধু সর্বনাশের চিন্তা করে চলেছি। আর এই অবস্থাতে পরাজিত শক্তি হিসেবে আপনারা যাকে বলে থাকেন আওয়ামী লীগ, তারা আবার বিপুল বিক্রমে ফিরে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। 15 বছরের শাসন, শোষণ এবং আমাদেরকে অত্যাচার করার তাদের যে দক্ষতা, সাহস, ওটা রাতারাতি কিন্তু নষ্ট হয়ে যায় না। যেমন ধরুন ভারতবর্ষ, মঙ্গলরা মানে হালাকু খান, চেঙ্গিস খানের বংশধররা 100 বারের মতো আক্রমণ করেছে, 100 বারের মতো আক্রমণ করেছে। তারা পরাজিত হয়েছে, ফিরে গেছে, কিন্তু আবার আসছে। একমাত্র 17 না 18 বার খালি তারা আক্রমণ করেছেন আলাউদ্দিন খিলজির জমানাতে, এবং আলাউদ্দিন খিলজির যে বড় সন্তান, এক সন্তান সেখানে মারা যায়। দ্বিতীয়ত সুলতান ইলতুৎমিশ, তার সবচেয়ে প্রিয় সন্তানও কিন্তু মারা যায়। তো এইভাবে মানে দাস বংশের সুলতান ইলতুৎমিশ থেকে শুরু করে একদম খিলজি বংশ, তো সেই খিলজি বংশ পর্যন্ত 100 বার মঙ্গলরা আক্রমণ করেছে, কিন্তু তারা একবারে সফল হয়নি, কিন্তু আবার কদিন পরে তারা ফিরে এসেছে। তো কাজেই আপনি যখন দীর্ঘদিন অত্যাচার করবেন, জুলুম করবেন, জুলুম করার পর আপনার ওই জুলুম করার যে ক্ষমতা, এটা কিন্তু কখনো বন্ধ হবে না। আওয়ামী লীগ গেছে মাত্র 1 বছর। ধরুন 2001 থেকে 2006 পর্যন্ত যারা জুলুম করেছে, মাস্তানি করেছে, চাঁদাবাজি করেছে, পুরো দেশকে তছনছ করেছে, গত সেই 2006 থেকে 2025 পর্যন্ত 19 বছর বা 20 বছর, তাদের কি কোনো পরিবর্তন হয়েছে? দেখুন, পরিবর্তন মানে যখন শেখ হাসিনা চলে গেছে, ওই চাঁদাবাজির যে জায়গাটি, তারা অত্যাচারের যে জায়গাটি, জুলুমের যে জায়গাটি 15 মিনিটের মধ্যে তারা দখল করে ফেলেছে। তো সেই দিক থেকে যদি বিএনপির যারা লোকজন, যাদের অপকর্ম করার ক্ষমতা ছিল টানা 5 বছর, সেই 5 বছরের তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা 20 বছরও নষ্ট হয়নি। 20 বছর পথে প্রান্তরে ফকিরের মতো ঘোরার পরেও যখনই তারা সুযোগ পেয়েছে 15 মিনিটের মধ্যে তারা পুরো দেশ দখল করে নিয়েছে। তো সেই দিক থেকে যদি আপনি আওয়ামী লীগকে চিন্তা করেন যে 15 বছর ধরে তারা যে দক্ষতা অর্জন করেছে, ট্রেনিং পেয়েছে, তাদের যেভাবে মানুষকে অত্যাচার করার যে সাহস হয়েছে, শক্তি হয়েছে, অর্থনৈতিক ভিত্তি হয়েছে, তারা যদি ফিরে আসে 15 সেকেন্ডের মধ্যে কি তাণ্ডব ঘটাবে, এটা মানে বোঝার জন্য খুব রকেট সায়েন্স দরকার হয়নি। এবার ধরো 1971 সনে, 1971 সনে কত আগে, 58 বছর হয়ে গেছে না? তো ওই সময়টাতে জামাতের লোকজন যে কর্মকাণ্ডগুলো করেছে, তারা আলবদর, আশ-শামস থেকে শুরু করে রাজাকার যে বাহিনী থাকুক না কেন, সেই বাহিনীর মাধ্যমে তারা যেভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, তার ধারাবাহিকতায় অনেকেই মারা গেছেন, অনেকে বৃদ্ধ হয়ে গেছেন। এই প্রজন্মে এখন যারা নেতৃত্বে আছেন, তারা হয়তো শুধুমাত্র জামাতের সেই আদর্শটা ধারণ করেন, কিন্তু দেখেন একটা সুসময় পাওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে তারা যে ভাষায় কথা বলছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কি মনে হয় না যে তারা আবার 71-এ ফিরে গেছে? তাদের সেই শক্তি সামর্থ্য তারা অর্জন করে ফেলেছে। তো তাই যদি হয়, তাহলে ওই যে বললাম না, যে কোনো অবস্থাতে একজন মানুষ যদি মারাও যায়, তার কিন্তু মানে স্বভাব যায় না, মানে না মৃত্যু হওয়া পর্যন্ত তার স্বভাব যায় না। স্বভাব এমন একটা জিনিস, এটা থেকে যায়। ফলে এই রাজপথে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, আওয়ামী লীগ যা করতে পারে, এটা 1954, 1953, 58 থেকে শুরু করে একেবারে 2025 পর্যন্ত আপনি পুরো একটা গ্রাফ টানেন, এবং সেই গ্রাফ টানার ফলে তারা যা যা করতে পারে সেটা থানা জানে, পুলিশ জানে, মিলিটারি জানে, সাধারণ জনগণ জানে, তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ জানে, সবাই জানে। আর সেই অবস্থাতে মাত্র 1 বছরের মাথায় তারা প্রতিদিন সারা বাংলাদেশে 30, 35, 40, 50টি করে ঝটিকা মিছিল করছে। কখনো কুমিল্লা হাইওয়েতে, কখনো চট্টগ্রামে,
কখনো কক্সবাজারে, কখনো নারায়ণগঞ্জে, কখনো ঢাকার মোহাম্মদপুরে, কখনো সায়দাবাদে, সব মিলিয়ে আবার তারা এগুলো আবার সোশ্যাল মাধ্যমের মাধ্যমে জানান দিয়েছে যে আজকে আমাদের 40টা হলো, আজকে আমাদের 36টি হলো, এবং আজকে অমুক জায়গাতে এতটি হয়েছে। এবং তারা শুধু এই কাজগুলো এখানে স্টপ রাখছে না, তারা দেখুন দিল্লিতে তৎপরতা চালাচ্ছে, কলকাতাতে তৎপরতা চালাচ্ছে, লন্ডনে চালাচ্ছে, আমেরিকাতে চালাচ্ছে, ঢাকা শহরে চালাচ্ছে। সব মিলিয়ে তারা তাদের প্রতিপক্ষকে রীতিমতো তটস্থ রাখছে। সিরিজ অব ওয়েব বৈঠক করছে। সেই ওয়েব বৈঠকের ভিত্তিতে এই যে ভাঙ্গাতে একটা মারামারি হয়ে গেল, কি ব্যাপক মারামারি, মানে রীতিমতো গোপালগঞ্জে কি হয়েছে তার সাথে আরো বেশি ভাঙ্গাতে হলো। কি জন্য? সেখানে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী একটা হুকুম দিয়েছে, সেই হুকুম অনুযায়ী নাকি ভাঙ্গাতে এত বড় ঘটনা ঘটে। তো নিক্সন চৌধুরী যদি হুকুম দিয়ে এখনো ভাঙ্গাতে এই ঘটনা ঘটাতে পারে, তাহলে নিক্সন চৌধুরীর চাইতে অনেক শক্তিশালী সংসদ সদস্য আওয়ামী লীগের ছিল। শামীম ওসমান কি করতে পারে? সেটা আরো বেশি কাজ করতে পারে। এভাবে অনেকের নাম বলা যেতে পারে। দোহারে, নবাবগঞ্জে সালমানুর রহমান কি করতে পারে না? সে জেলখানায় বসে কিন্তু অনেক কিছু করতে পারে, তার সেই ক্ষমতা আছে। এতদিন যাবত সে দোহার, নবাবগঞ্জ পুরো এলাকা সে রাখছে। ব্রাহ্মণবাড়িয়াতে আনিসুল হক কি কিছু করতে পারে না? শাহজাহান ওমর কি বরিশালে কিছু করতে পারে না? তো এই ভিতরে এবং বাইরে মিলিয়ে আওয়ামী লীগ যে তৎপরতাগুলো চালাচ্ছে এবং এটা যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এটা রীতিমতো ভয়াবহ। এবং এই ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা দরকার, সেটি সম্ভব হচ্ছে না। এর কারণ হলো এই যে 15 বছর আওয়ামী লীগের দাবিদারি করে মামলা মোকদ্দমায় পড়ে পুলিশ বুঝে গেছে যে রাজনৈতিক সরকারের কথা মতো যদি চলা যায় বা চলতে হয়, তাহলে জেলের ঘানি টানতে হবে সারা জীবন, পুরো ফ্যামিলি শেষ। তার চেয়ে বরং যদি কোনো অন্যায় নির্দেশ না মেনে চাকরিটা চলে যায়, ভিক্ষা করে খাওয়া যাবে, রাস্তায় রিক্সা চালিয়ে খাওয়া যাবে, এটা অনেক অনেক নিরাপদ চাকরি হারিয়ে। কিন্তু কোনো কারণে যদি কোনো কর্তৃপক্ষের হুকুম শুনে, অন্যায় আবদার শুনে যদি একটা কারো প্রতিহিংসার শিকার হয় এবং পালা বদলের পরে যদি এখন যেভাবে আর্মির লোক, এখন যেভাবে পুলিশের লোক, সিভিল সার্ভিসের লোক মামলার ঘানি টানছে, এইভাবে যদি তাদেরকে মামলার ঘানি টানতে হয়, তাহলে পুরো পরিবারকে রীতিমতো জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা। তো এই কাজগুলো এখন কোনো পুলিশ কর্মকর্তা বা রাষ্ট্রের কর্মকর্তা দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করছে না। ফলে দ্বিধার্থে আওয়ামী লীগের যে মিছিল বেড়ে যাচ্ছে, আর আগে যেভাবে বিএনপি, জামাত, তারপর এনসিপি একত্রে মিলে এই মিছিল প্রতিহত করত, তাদের মধ্যে সেই ঐক্য নেই। তাদের মধ্যে অনেকের সঙ্গেই আবার আওয়ামী লীগের যোগাযোগ রয়েছে বলে নানা মহল থেকে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। আর সেই সুযোগে আওয়ামী লীগ ডে বাই ডে তাদের মিছিলের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। পুলিশের কর্তৃপক্ষ যারা আছে তারা সরকারকে খুশি করার জন্য ঘোষণা করেছে যে যদি আওয়ামী লীগের যারা মিছিলকারী তাদেরকে ধরে আনা হয় বা ধরা যায়, তাহলে পার হেড কত 5,000 টাকা না কত টাকা যেন পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতে কিচ্ছু হবে না, কোনো উপকার হবে না, উল্টে ফেলে এটা বুমেরাং হবে, টাকা যাবে এবং নিরীহ কিছু লোকজনকে ধরে এনে যাকে বলা হয় রাস্তায় একেবারে নিরীহ পাবলিক, অসহায় নিরীহ পাবলিক, তাদেরকে পুলিশ ধরে এনে কর্তৃপক্ষের কাছে দেখবে যে আজকে মিছিল করেছে 100 জন, আমরা এখান থেকে 10 জন ধরেছি, 50,000 টাকা তারা পুরস্কার নিয়ে গেল, আর সেই 10 জন অসহায় লোক সেই ঘানি টানলো। এবং পুলিশ পারে না, মিথ্যা মামলায় জড়ানো, পুলিশের যে দক্ষতা, আমাদের দেশের পুলিশের দক্ষতা, এরা পারে না এমন কোনো কুকর্ম নয়। টাকা নিয়ে তারা দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষটিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে পারে। এই বদনাম আমাদের পুলিশে আছে। এখানে মানবিক পুলিশের চাইতে অমানবিক পুলিশ বেশি, এখানে ভালো পুলিশের চাইতে ঘুষখোর পুলিশের সংখ্যা বেশি। তো কাজেই এই জিনিসগুলো সরকার যেভাবে চাইছে সেভাবে হবে না, ফলে এখানে আতঙ্ক বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে সেই মোহাম্মদপুর এলাকার 3 জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না। অন্যদিকে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া থেকে শুরু করে আর অনেকেই সেনাবাহিনীকে মাঠ থেকে সরাতে চাচ্ছে, তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনার জন্য দাবি তোলা হচ্ছে, যে এতে করে এখন বর্তমান যে পরিস্থিতি, সেনাবাহিনীর দক্ষতা নষ্ট হয়ে যাচ্ছে, ট্রেনিং নষ্ট হয়ে যাচ্ছে, সেনাবাহিনী দুর্নীতিবাজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং মানুষজন সেনাবাহিনী সম্পর্কে যে ইতিবাচক চিন্তা করতো, তাদের ভয় ছিল, এটা ধীরে ধীরে চলে যাচ্ছে। কাজেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
আর এই ঘটনাটা যদি ঘটে 7 দিন, অনলি ফর 7 days, 7 days-এ যে কি হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, অর্থাৎ পুলিশ তো অ্যাক্ট করছে না, কাজ করছে না, সেনাবাহিনী ওইভাবে কোনো দায়িত্ব পালন না করলেও তাদের উপস্থিতির কারণে মানুষের মধ্যে যে ভীতিটি আছে সেটি যদি না থাকে, আওয়ামী লীগের মিছিল যদি এখন যেভাবে আছে এইভাবে চলতে থাকে, বিশ্বাস করেন মানুষের জীবনে, জাতীয় জীবনে ত্রিমাত্রিক সমস্যা, বারমুদা ট্রায়াঙ্গেল, এটা যে কত ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আমরা আবার নতুন করে দেখতে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের